আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা দক্ষিণের দায়িত্ব নিজের কাঁধে নিলেন ইশরাত, করলেন নগর ভবনের সভা। মৌলভীবাজারে স্কুল ছাত্রী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ঘাতক। বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে ভোটের আকাঙ্ক্ষা, বললেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। বাড়ছে বিনিয়োগ খাতে স্থবিরতা, নেপথ্যে যে কারণ। চীন সাগর থেকে ইরানের পথে মার্কিন যুদ্ধ জাহাজ, বাড়ছে ইরান ইসরায়েলের অশান্তি। ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি, লড়াকু হতে চায় ইসরায়েল। টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায়ে বাংলাদেশ, চতুর্থ চক্রের লড়াই শুরু। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নাগরিক সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার অচলাবস্থা কাটাতে এবার নিজস্ব উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলন চালিয়ে যেতে হবে, তবে নাগরিকদের জন্য প্রয়োজনীয় সেবা যেন বন্ধ না হয়, এই ভাবনা থেকেই তিনি নিজস্ব তত্ত্বাবধানে নগরীর কার্যক্রম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার নগর ভবনের কনফারেন্স রুমে, যেখানে এটি তার প্রথম সভা, সেখানে মাননীয় মেয়র হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এই সভায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য আজকে আমরা ৭০টির অধিক ওয়ার্ডের কনজারভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন। তো আজকে আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব, এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানি ঈদের সময় তারা যে নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে, সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানির জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে, সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি। সেখানে তিনি বলেন, আমরা ঢাকাবাসীর জন্য মশক নিধন কর্মসূচিকে আরও বেগবান করব এবং সেটি অব্যাহত রাখতে সক্রিয় থাকব। আমাদের এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের উৎসাহিত করে তাদের সমস্যা সমাধানেও মনোযোগ দেব। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার তিনি ৭০টির বেশি ওয়ার্ডের সচিবের সঙ্গে বৈঠক করবেন। এর মাধ্যমে দৈনন্দিন নাগরিক সেবা যেমন জন্ম মৃত্যু সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট ও ওয়ারিশ সার্টিফিকেট ইত্যাদি কার্যক্রম চলমান থাকবে। তবে আন্দোলন অব্যাহত থাকবে যাতে নাগরিক দুর্ভোগ না বাড়ে। মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমের হত্যাকাণ্ডের পেছনে রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী মোহাম্মদ জুনেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আসামির দেখানো মতে এবং তদন্তের সময় বিভিন্ন স্থান থেকে ভিকটিমের পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করা হয়। সোমবার ১৬ জুন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা, কুলাউড়া থানার ওসি গোলাম আফসার ও পুলিশ পরিদর্শক তদন্ত সুদীপ্ত ভট্টাচার্য। পুলিশ সুপার বলেন, আমরা স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদের জন্য ৬টি বিশেষ টিম গঠন করে স্থানীয়দের মতামত, আলামত উদ্ধারস্থল এবং নারী ঘটিত বিষয়গুলো বিবেচনায় এনে সন্দেহ হয়। এই সন্দেহের ভিত্তিতে আমরা জুনেল মিয়াকে আটক করি। তার চরিত্র হলে এমন ইতিপূর্বে ৬-৭টা ঘটনা ঘটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাকে সন্দেহের তালিকায় সে জোরাজোরি করছে, চিৎকার করছে, তাকে গলা টিপে হত্যা করছে। বাংলাদেশের জনগণের হৃদয়ে ভোটের আকাঙ্ক্ষা, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, যদি কেউ মানুষকে জিজ্ঞেস করে তুমি কি
পোলাও কোরমা চাও নাকি ভোট দিতে চাও? তাহলে তারা স্পষ্ট উত্তর দেবে, আমি ভোট দিতে চাই। না খেয়ে থাকলেও তার জন্য সমস্যা নয়, কারণ এই ভোটের জন্য তাদের অদম্য আকাঙ্ক্ষা রক্তের ভেতরে প্রবাহিত। সোমবার 16 জুন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই ভোটের আবেগ তাদের রক্তের সাথে মিশে আছে। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, মধ্যপ্রাচ্যের অস্থিরতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। It's a peaceful time. I'm not sure I believe that. I know, but badly I need rest. I need. বাংলাদেশের অর্থনীতি সূচকগুলো খারাপের দিকে ঝুঁকছে। দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিস্থিতি নিয়ে নানা দিক থেকে আসছে নেতিবাচক চিন্তা। অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও দেখা দিয়েছে অপ্রত্যাশিত নেতিবাচক প্রবণতা। অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই মনে করছেন এগুলো বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে দেশের সামনের দিনগুলোতে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের শিল্প কারখানাগুলোর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিরতার ছায়া যেন দেশের বিনিয়োগ ও শিল্প খাতে গভীর প্রভাব ফেলেছে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ 28.7% কমে গেছে। একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিও হয়েছে 25.56% কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এই সময় নিট এফডিআই এসেছে মাত্র $91 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় $36 কোটি কম। এই ঘাটতি দেশের অর্থনীতির জন্য এক দৃষ্টান্তমূলক সংকেত। মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও দেখা যাচ্ছে তীব্র পতন। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এলসি খোলা হয়েছে $141 কোটি, যেখানে আগের বছর ছিল $195 কোটি, অর্থাৎ কমেছে প্রায় 27.46%। এলসি নিষ্পত্তির হারও কমেছে 25.54%। শিল্প উদ্যোক্তারা বলছেন, মূলধনী যন্ত্রপাতির উৎপাদন গতি স্লথ হওয়ায় দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, বিদেশিরা তখনই বিনিয়োগ করেন যখন দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসেন, কিন্তু এখন দেশীয় উদ্যোক্তারা বিভিন্ন কারণে পিছিয়ে। তবুও আশার আলো দেখাচ্ছে কিছু দিক। অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বেচা ও ব্যবসা প্রায় $100 কোটি নতুন বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। এই সময় তারা 739টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধন করেছে। এর মধ্যে 66টি সম্পূর্ণ বিদেশি মালিকানায় এবং 61টি যৌথ উদ্যোগে। অতীতের প্রভাব ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায়, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য চাই স্থিতিশীলতা ও নীতিগত সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী নীতির বাস্তবায়ন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। বিশ্বের জটিল পরিস্থিতিতে এক নতুন নাটকীয় মোড় এসেছে। ইরান ইসরায়েল সংঘাতের মাঝখানে দক্ষিণ চীন সাগর থেকে রওনা হওয়া মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমৎজের গন্তব্য পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, পূর্ব নির্ধারিত ভিয়েতনামের দানাং শহরে পৌঁছানোর পরিকল্পনা বাতিল করে এই এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী এখন পশ্চিম দিকে পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলের দিকে এগোচ্ছে। প্রাথমিকভাবে এই যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে ভিয়েতনামের দিকে যাচ্ছিল। তবে সোমবার সকালে স্থানীয় সময় এই রণতরীর গতিপথ পরিবর্তিত হয়। দুটি স্বতন্ত্র সূত্র নিশ্চিত করেছে, ইউএসএস নিমৎজ এখন অন্য পথে সম্ভবত মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে। জনপ্রিয় আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা ও সূত্রগুলো বলছে, এই পরিবর্তন ইঙ্গিত দেয় গভীর কোনো নিরাপত্তা বা কূটনৈতিক উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এই রুট পরিবর্তন ইঙ্গিত দেয় মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি আরও জোরদার করছে। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইরানের 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। এই দাবি তারা করেছে গত শুক্রবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, এই ধ্বংসপ্রাপ্ত লঞ্চারগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতায় প্রায় 1/3। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা এফি ডেফরিনের বরাত দিয়ে জানিয়েছেন, রোববার রাতের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। যদি
যদি ধ্বংস না হতো তাহলে সম্ভবত এই লঞ্চারগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহার করা হতো, যা কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে পারত। ডেফরিন বলেন, প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে আমরা ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরের অন্তত 100টি সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছি। এই লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কারখানা, লঞ্চার এবং কমান্ড সেন্টার। বিশ্বের ক্রিকেটের মহাকাব্যিক যাত্রায় নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে ক্রিকেটের মহাযুদ্ধে নতুন এক মাত্রা যোগ হয়েছে। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্বের যাত্রা, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের শক্তিশালী সব দল। বাংলাদেশের জন্য এই নতুন দৌড়ের স্বপ্ন দেখার সময়। তারা খেলবে 6টি সিরিজে মোট 12টি ম্যাচের জন্য। এর মধ্যে 3টি সিরিজ দেশের মাটিতে, অন্য 3টি বিদেশের মাটিতে। সবগুলো সিরিজে হবে 2টি করে ম্যাচের। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে এই চতুর্থ পর্বের প্রথম লড়াই। এই সিরিজের মাধ্যমে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জের সূচনা হবে। পাশাপাশি তারা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশের মাটিতে। দেশে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।